গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস, এই ভুবনের ভার। এখন শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। বিজলি যেদিন আসে তার দিন চারেক বাদে একদিন রাত্রিরে হঠাৎ তার ঘরে এসেছিলেন বাবা। তখন প্রায় 11টা বাজে। হিরণময় শুতে যাচ্ছিলেন। বাবাকে দেখে অবাক হয়ে যান। তার বিস্ময়ের যথেষ্ট কারণ ছিল। প্রথমত, বাবা কচিত তার ঘরে আসতেন, তার উপর অত রাতে এর আগে কখনো এসেছেন কিনা তার মনে পড়ে না। হিরণময় জিজ্ঞেস করেছেন, তুমি কিছু বলবে? হ্যাঁ, আস্তে মাথা নেড়েছিলেন বাবা। এবার আর কিছু না বলে উৎসুক চোখে তাকিয়েছিলেন হিরণময়। বাবার হঠাৎ এভাবে আসার জন্য ভেতরে ভেতরে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। কিভাবে শুরু করবেন বাবা ভেবে উঠতে পারছিলেন না। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন হিরণময়ের জন্য তার খুব গর্ব ছিল। নিজে তিনি অতি সাধারণ কেরানি, অসাধারণ মেধাবী ছেলে, এবং তার মধ্যে কোথায় যেন একটা দূরত্ব ছিল। বেশ কিছুক্ষণ পর দ্বিধান্বিতভাবে বাবা বলেছিলেন, পাড়ার লোকে খুব দুর্নাম করছে। হিরণময় চকিত হয়ে উঠেছেন। কার? আমার? হ্যাঁ। চোখ নামিয়ে মলিন মুখে আস্তে আস্তে মাথা নেড়েছিলেন বাবা। হিরণময়ের দুর্নাম যেন তার ব্যক্তিগত ক্ষতি, এমনই দিশেহারা দেখাচ্ছিল তাকে। হিরণময় বিভ্রান্তের মতো জিজ্ঞেস করেছেন, কেন? আমি কি করেছি? আমি যেদিন ব্যারাকপুরে যাই আর কমলা টালিগঞ্জে, সেদিন দুপুরে কি ব্রজরাখাল মাস্টারের মেয়ে বিজলি তোমার কাছে এসেছিল? হিরণময়ের পায়ের তলায় শক্ত সিমেন্টের মেঝে যেন ঢেউর মতো দুলে উঠেছিল। মাথার ভেতর আগুনের চাকার মতো কিছু একটা প্রবল আওয়াজ করে ঘুরতে শুরু করেছিল। মনে হচ্ছিল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঘাড় ভেঙে মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছিল হিরণময়ের। যতই চারিদিক দেখে শুনে লুকিয়ে চুরিয়ে বিজলি তাদের বাড়িতে আসুক না, পাড়ার লোকেদের চোখে ধুলো দিতে পারেনি। তারা তাকে ঠিক দেখে ফেলেছে এবং যথাসময়ে বাবার কানে খবরটি তুলে দিয়েছে। বাবা বলেছিলেন, আমি বিশ্বাস করিনি। যারা আমাকে ব্রজরাখালের মেয়ের কথা বলেছিল, আমি তাদের সঙ্গে ঝগড়া করেছি, কিন্তু এখন মনে হচ্ছে তারা মিথ্যে বলেনি। বলতে বলতে গলা ধরে গিয়েছিল তার, চোখ দুটো ক্রমশ জলে ভরে যাচ্ছিল। হিরণময় উত্তর দেননি। উত্তর দেবার মতো কিছুই ছিল না তার। বাবা এবার বলেছেন, তোমার কাছে আমি আশা করিনি। এতদিন তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করে আসছিলে। তোমাকে নিয়ে আমার কত গর্ব। লোকে যখন প্রশংসা করত, আমার বুক ভরে যেত। কিন্তু এটা তুমি কি করে বসলে বাবা? আমি যে কারো কাছে মুখ দেখাতে পারছি না। হিরণময় এবারও চুপ। বাবার প্রতিটি ধিক্কার তার বুকের ভেতর জ্বলন্ত লোহার ফলার মতো বিঁধে যাচ্ছিল। এই অতি নিরীহ, অতি শান্ত মানুষটি যে কত দুঃখ পেয়েছেন বুঝতে অসুবিধেও হচ্ছিল না। বাবা সেদিন আর কিছু বলেননি। সর্বশান্ত ভাঙাচোরা মানুষের মতো এলোমেলো পা ফেলে প্রায় টলতে টলতে চলে গিয়েছিলেন। দিন দুই পর সেই রাত 11টা নাগাদ বাবা ফের তার ঘরে এসেছিলেন। বলেছিলেন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কোনোদিন তোমাকে কিছু বলিনি, স্বাধীনভাবে চলতে দিয়েছি। তুমি যখন যা বলেছ, যা করেছ, সব মেনে নিয়েছি। কিন্তু আমার এই অনুরোধটা তোমাকে রাখতে হবে। জীবনে দ্বিতীয়বার তোমাকে আর কোনো অনুরোধ করব না। হিরণময় ব্যাকুলভাবে বলেছেন, ওভাবে বলছো কেন বাবা? তুমি যা বলবে তাই করব। কথা দিলে কিন্তু। হিরণময়ের বিশ্বাস ছিল বাবা এমন অসঙ্গত কিছু বলবেন না যা করা তার পক্ষে অসম্ভব।
তিনি বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই। বেশ ভেবে বলো। বললাম তো। বাবা তার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি একটি মেয়ে দেখেছি, সৎবংশ, দেখতেও সুন্দর। এবছর লেডি ব্র্যাবরন কলেজ থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করেছে। ভবানীপুরে ওদের তেতলা বাড়ি, ছোট ফ্যামিলি, মা বাবা আর 2 ভাই বোন ছাড়া কেউ নেই। ভাইটাও লেখাপড়ায় ভালো, এবছর আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে। বাবা একটা বিদেশি কোম্পানির এক্সিকিউটিভ, মা স্কুলে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। আশা করি এমন ফ্যামিলির মেয়ে তোমার অযোগ্য হবে না। গড়গড় করে একটানা মুখস্থ বলার মতো কথাগুলো বলে একটু থেমেছেন বাবা। তারপর আস্তে আস্তে ফের বলেছেন, মেয়ের মা বাবার আর সেই সঙ্গে আমারও একান্ত ইচ্ছে বিয়েটা আসছে মাসের মধ্যে হোক। চমকে উঠেছিলেন হিরণময়। বাবা যে তার বিয়ের ব্যাপারে এত দূর এগিয়ে গেছেন ভাবতে পারেননি তিনি। বুঝতে পারছিলেন তার জীবন থেকে বিজলিকে সরিয়ে দেবার জন্য এটা বাবার একটা কৌশল, যদিও নতুন কিছু নয়। চিরকালে মা বাবারা উচ্ছৃঙ্খল অসংযত ছেলেদের এভাবে সৎপথে ফেরাবার চেষ্টা করে এসেছে। বিজলি সেদিন দুপুরে যদি না আসত, হিরণময় বাবার কথায় হয়তো রাজি হয়ে যেতেন। কিন্তু তার সর্বাঙ্গে তখনও বিজলির শরীরের উত্তাপ আর মাদকতা মিশে আছে। মুখ নামিয়ে হিরণময় বলেছিলেন, তুমি আর যা বলো সব করব, কিন্তু এই বিয়েটা করতে বলো না বাবা। স্থির চোখে হিরণময়কে দেখতে দেখতে বাবা বলেছিলেন, শুধু এই অনুরোধটা ছাড়া আমার আর কিছু বলার নেই, সেটা রাখা না রাখা তোমার ইচ্ছে। হিরণময় উত্তর দেননি। বাবা এবার জিজ্ঞেস করেছেন, তুমি কি বিয়েই করতে চাও না? হিরণময় মুখ না তুলে বলেছিলেন, না তা নয়। তাহলে? হিরণময় চুপ করে থেকেছেন। বাবা আচমকা জিজ্ঞেস করেছেন, তবে কি ধরে নেব তুমি ব্রজরাখাল মাস্টারের মেয়েকে বিয়ে করতে চাইছ? হিরণময় হকচকে গিয়েছিলেন। হ্যাঁ, মানে। কিন্তু এ ভুলটা তুমি করো না বাবা, মেয়েটার ভীষণ বদনাম। বাবার চোখে মুখে ব্যাকুলতা ফুটে বেরিয়েছিল। তিনি বলেছিলেন, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। হিরণময় বিচলিত হয়ে পড়েছিলেন, কিন্তু পরক্ষণে তার মনে হয়েছে একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটে যাওয়ার পর তাকে বিয়ে না করাটা অন্যায়। বিজলির ব্যাপারে নৈতিক দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। বিষণ্ণ মুখে হিরণময় বলেছেন, আমার উপায় নেই বাবা। বাবা আর একটি কথাও বলেননি। সর্বস্ব খোয়ানোর পর যেমন হয় সেইভাবে একবার ছেলের দিকে তাকিয়ে প্রায় ধুঁকতে ধুঁকতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরের মাসে বিজলির সঙ্গে বিয়েটা হয়ে গিয়েছিল। এই নিয়ে রাখালাড্ডি রোড বেশ কয়েকটা দিন একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল। ওখানকার বাসিন্দাদের আক্ষেপ, হিরণময়ের মতো অমন হীরের টুকরো ছেলে কিনা ওইরকম একটা বজ্জাত বাজে মেয়েকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠল। যারা পুরনো পন্থী তারা বলল, বিজলি নিশ্চয় টুকটাক কিছু করেছে, এ জাতীয় মেয়েরা সব পারে। কেউ বলল, নিয়তিকে এড়িয়ে যাবার উপায় নেই, যা ভবিতব্য তা কে খণ্ডাতে পারে। বিয়ের পর বাবা একেবারে নির্লিপ্ত হয়ে গিয়েছিলেন। আগে অফিসের সময়টুকু ছাড়া বাড়ি থেকে প্রায় বেরোতেনই না। এখন সকাল হলেই বেরিয়ে যেতেন। রাস্তায় রাস্তায় ঘুরে বা পার্কে সময় কাটিয়ে বাড়ি ফিরেই স্নান টান করে খেয়ে অফিসে চলে যেতেন। ফিরতেন বেশ রাত করে। শুধু খাওয়া আর শোয়া ছাড়া বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না তার। ছুটির দিনে রুটিনটা ছিল অন্যরকম। আগে বাড়িতে তাসের আসর বসত। হিরণময়ের বিয়ের পর সে আসর ভেঙে দিয়েছিলেন বাবা। তিনি নিজেই রবিবার বা অন্য ছুটির দিন সকালে বন্ধুবান্ধবের বাড়ি চলে যেতেন। সেখানে সারাদিন কাটিয়ে মাঝরাতে ফিরতেন। পারতপক্ষে তার বা বিজলির সঙ্গে কথা বলতেন না।
বিজলিকে বিয়ে করায় বাবা যে খুব দুঃখ পেয়েছেন সেটা বুঝতে অসুবিধে হয়নি হিরণময়ের। বাবার জন্য তার প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। বাবার ব্যাপারটা বাদ দিলে বিজলিকে নিয়ে সময় অদ্ভুত এক ঘোরের মধ্যে কেটে যাচ্ছিল। বিয়ের মাস দুয়েক বাদে এর রেজাল্ট বেরুলে দেখা গেল হিরণময় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। বিজলি দারুণ খুশি হয়ে বলেছে, ব্যাস, পড়াশোনা শেষ হলো, এবার খুব বড় একটা চাকরি নাও, অনেক টাকা মাইনে হওয়া যায়। আমার সেই কথাটা মনে আছে তো? হিরণময় জিজ্ঞেস করেছেন, কোন কথা? কি আশ্চর্য, তোমার মনে নেই? না, ঠিক। বিজলি বলেছে, কাজের কথা মনে থাকবে কেন? সে যে একদিন বলেছিলাম তুমি বিরাট চাকরি করবে, আমাদের দারুণ সুন্দর একটা বাড়ি হবে, বড় একটা গাড়ি কিনবে। আর মনে পড়ে গিয়েছিল হিরণময়ের। হাত তুলে বিজলিকে থামিয়ে দিতে বলেছেন, কিন্তু তা তো এখন সম্ভব নয়। বিজলি ভুরু কুঁচকে জানতে চেয়েছে, কেন? হিরণময় জানিয়েছেন, ছেলেবেলা থেকে তার ইচ্ছে বড় হয়ে কলেজে পড়াবেন। এমএতে তার যে রেজাল্ট, তাতে যে কোনো কলেজ তাকে লুফে নেবে। এর মধ্যে 3-4টে কলেজ থেকে পড়ানোর জন্য অফারও দেওয়া হয়েছে। এর থেকে একটা বেছে নিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গে রিসার্চও করবেন। বিজলি খুশি হয়নি। নিরুচ্ছ্বাস সুরে জিজ্ঞেস করেছে, কত মাইনে দেবে? হিরণময় হেসে বলেছেন, কত আর দেবে, খুব বেশি হলে 400-450। সে আমলে নতুন একজন লেকচারারকে শুরুতেই এরকম দেওয়া হতো। বিজলি ঠোঁট বেঁকিয়ে বলেছে, মোটে না, না, আমাদের অনেক টাকা চাই, তুমি বড় কোম্পানিতে চাকরি নাও। অসম্ভব, কলেজে পড়ানোটা আমার স্বপ্ন, খুব বেশি টাকার দরকার কি, ভদ্রভাবে দিন চলে গেলেই হলো। কিন্তু বিজলির জীবন দর্শন একেবারে অন্যরকম। তার দাবি অঢেল টাকা, অঢেল আরাম, অজস্র সুখ। স্ত্রী অসন্তুষ্ট হবে জেনেও হিরণময় বিচলিত হননি। তিনি কলেজে চাকরি নিয়েছিলেন এবং সেই সঙ্গে রিসার্চও শুরু করেছিলেন। সম্পর্কে তখন থেকে চিড় ধরেছিল। ক্রমশ হিরণময় বুঝতে পারছিলেন বিজলি তাকে ইচ্ছা পূরণের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তার রেজাল্ট দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বিজলির। সে হয়তো ভেবেছিল এর রেজাল্ট বেরোবার পর তার কথা মতো টাকার পেছনে দৌড়তে থাকবেন হিরণময়। স্বপ্নভঙ্গ হওয়ায় তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। বিজলি খুব এক্সট্রোভার্ট ধরনের মেয়ে। তার মন সবসময় থাকত বাইরের দিকে। সিনেমা দেখা, গাড়িতে বেড়ানো, দামি রেস্তোরাঁয় খাওয়া, এসব তার ভীষণ পছন্দ। কিন্তু তাকে নিয়ে বেরোবার সময় কোথায় হিরণময়ের? কলেজ, ছাত্রছাত্রী আর রিসার্চ নিয়ে তখন তিনি মগ্ন হয়ে আছেন। এইভাবে বছর 3 কেটে গিয়েছিল। একই বাড়িতে 3টে মানুষ তখন আলাদা আলাদা 3টে দ্বীপ। মাঝে মাঝে কোনো নির্জন মুহূর্তে হিরণময়ের মনে হতো বাবার কথাটা না মেনে মারাত্মক ভুল হয়ে গেছে। কিন্তু তখন আর কিছু করার উপায় ছিল না। যাই হোক, এই 3 বছরে বড় বড় যে ঘটনাগুলি ঘটেছিল তা এই রকম। হিরণময়ের গবেষণা শেষ হয়েছে, তিনি ডক্টরেট পেয়েছেন। তার রিসার্চ ওয়ার্ক বই হয়ে বেরিয়ে দারুণ হইচই ফেলে দিয়েছিল। নানা অর্থনৈতিক ম্যাগাজিন আর দৈনিক পত্রিকা তার কাছে লেখা চাইছিল। তিনিও অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে বাংলা আর ইংরেজিতে প্রচুর লিখতে শুরু করেছিলেন। শুধু কলকাতার কাগজগুলোতেই না, দিল্লি, বোম্বাই, মাদ্রাজের পেপারগুলোতেও তার লেখার জন্য নিয়মিত তাগাদা দিচ্ছিল। লেখালেখির কারণে সারা ভারতে তার নাম দ্রুত ছড়িয়ে যাচ্ছিল। মনে পড়ে এর ভেতর জৈব নিয়মেই তার আর বিজলির একটি মেয়ে হয়েছে। তার নাম দেওয়া হয়েছিল মল্লী। সন্তানের জন্ম এবং বিবাহিত জীবনও বিজলির বহির্মুখী মনকে ঘরের দিকে ফেরাতে পারেনি। সংসারে পোষ মানার মতো মেয়ে সে নয়। অনেক রঙিন আশার স্বপ্ন নিয়ে একরকম ফাঁদে ফেলেই হিরণময়কে বিয়েটা করেছিল বিজলি। স্বপ্ন ভেঙে যাওয়ায়
ক্রমশ বেপরোয়া হয়ে উঠতে থাকে সে। হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যেত, যখন ইচ্ছে ফিরত। স্ত্রীর মন সংসারের দিকে ফেরাবার জন্য তার নিজের মতো করে কম চেষ্টা করেননি হিরণময়। বোঝাতেন সে বিবাহিত, সন্তানের মা, তার এ ধরনের আচরণ খুবই অন্যায়। কিন্তু এসব কথা বিজলির এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যেত। মনে পড়ে, এরকম অশান্তি যখন চলছে সে সময় তাদের পাড়ায় মনোহর রক্ষিতরা এলো। ঠিক পাড়ার ভেতরে নয়, রাখালাড্ডি রোডটা যেখানে বড় রাস্তায় গিয়ে পড়েছে, তার ডান পাশের দুখানা বাড়ি ছেড়ে তার পরের পুরনো তেতলা বাড়িটা লিজ নিয়েছিল সে। মনোহর হিরণময়েরই প্রায় সমবয়সী, 2-1 বছর এদিক ওদিক হতে পারে। গায়ের রং তামাটে, জোড়া ভুরু, বেশ লম্বা চওড়া পুরুষালী চেহারা। পরনে সারাক্ষণ ফিনফিনে ধুতি আর সিল্কের পাঞ্জাবি, আর আংটি বোতাম সব হিরে বসানো। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। কার কাছে যেন হিরণময় শুনেছিলেন মনোহর রক্ষিত যুদ্ধের বাজারে কন্ট্রাক্টারি করে প্রচুর টাকা করেছে। লোকটা যে অগাধ পয়সাওয়ালা সেটা মাসখানেকের ভেতর টের পাওয়া গিয়েছিল। লিজ নেওয়া পুরনো বাড়িটা সারিয়ে সুরিয়ে ভোল পাল্টে ফেলেছিল সে। বাড়ির কম্পাউন্ডের ভেতর 3খানা দামি মোটরও দেখা যেত। যুদ্ধের পর মনোহর কন্ট্রাক্টরি ছেড়ে দেয়নি, পুরোদমে সেটা চালিয়ে যাচ্ছিল। মনোহরের বাড়িতে সে এবং তার মা ছাড়া আর কেউ থাকত না। সে বিবাহিত কিনা তখনও জানা যায়নি। তবে মা ছেলে ছাড়া অনেকগুলো কাজের লোক ছিল, ড্রাইভার, মালি, রান্নার ঠাকুর ইত্যাদি। এমনিতে নিজের পড়াশোনা, লেখালেখি এবং কলেজে পড়ানো ছাড়া অন্য কোনো দিকে বিশেষ লক্ষ্য থাকত না হিরণময়ের। তবু টের পাচ্ছিলেন মনোহর আসার পর সমস্ত এলাকাটায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকের মুখে মুখে তার নাম। এমন দিলদরিয়া মানুষ নাকি হয় না। পাড়ার 3টে ক্লাব আর একটা লাইব্রেরিকে নাকি মোটা টাকা ডোনেশন দিয়েছে। টাকার জন্য মেয়ের বিয়ে দেওয়া যাচ্ছে না, ছেলের পড়া বন্ধ হয়ে যাবে, এ জাতীয় সমস্যা নিয়ে কেউ গেলে তার কাছ থেকে খালি হাতে ফেরে না। চারিদিকে মনোহর সম্বন্ধে তখন প্রচুর সুখ্যাতি। কিন্তু মাস 3-4 বাদে অন্যরকম শোনা যেতে লাগল। দেদার টাকা খরচ করলেও মনোহর লোকটা নাকি ভালো নয়, নেশাখোর, মাতাল, মেয়ে মানুষের দোষ আছে। এ পাড়ায় আসার আগে 2বার বিয়ে করেছিল। 2 স্ত্রী নাকি দুশ্চরিত্র স্বামীকে ছেড়ে চলে গেছে। অন্যের চরিত্র নিয়ে মাথা ঘামানোর মতো যথেষ্ট সময় বা রুচি কোনোটাই ছিল না হিরণময়ের। তিনি নিজের কাজের মধ্যে ডুবেছিলেন। একটু আধটু যা কানে আসত তৎক্ষণাৎ ভুলে যেতেন। কিন্তু বেশি দিন চোখ কান বুজে নিজের কাজকর্ম নিয়ে থাকা গেল না। আজ তার গায়ে এসেও লাগল। কানাঘুষোটা বেশ কিছুকাল ধরেই চলছিল। হিরণময় টের পাননি। একদিন সন্ধ্যাবেলা কলেজ থেকে ফিরছেন, রাখালাড্ডি রোডের এক পুরনো বাসিন্দা ভবনাথ মজুমদার রাস্তায় তাকে ধরলেন। খুবই নিরীহ, নির্বিরোধ মানুষ, কারোর সাথে পাছে থাকেন না। নিচু গলায় বলেছিলেন, তোমার সঙ্গে একটা কথা আছে বাবা। ছেলেবেলা থেকেই ভবতোষকে দেখে আসছেন হিরণময়। তার সঙ্গে সাকুল্যে কটি কথা হয়েছে, আদৌ হয়েছে কিনা মনে পড়ে না। বেশ অবাক হয়ে হিরণময় বলেছেন, কি কথা? কিছুক্ষণ চুপ করে থেকে ভবতোষ বলেছেন, তোমার কানে কি কিছুই যায়নি? কি ব্যাপারে? তোমার স্ত্রী বিজলির ব্যাপারে। বিয়ের পর তখন পর্যন্ত বিজলি সম্পর্কে সত্যি খারাপ কিছু শোনেননি হিরণময়। তিনি বলেছিলেন, না তো। ভবনাথ বলেছিলেন, তোমাকে দুঃখ দিতে চাই না, তবু না জানালে ভীষণ অন্যায় হবে। তুমি আমার ছেলের মতো, তোমাকে নিয়ে আমাদের কত গৌরব। তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। একটু থেমে আবার শুরু করেছিলেন, বিজলি ওই বদমাস কন্ট্রাক্টরটার সঙ্গে বড্ড বেশি মেশামেশি করছে। ব্যাপারটা খুব দৃষ্টিকটু।
ভবনাথের সঙ্গে কোনোদিন বেশি কথাবার্তা না হলেও তার সম্বন্ধে সবই জানতেন হিরণময়। তিনি শুধু নিরীহই নন, অত্যন্ত সৎ এবং ধর্মভীরু মানুষ। তার চোখে যখন মনোহর আর বিজলির মেলামেশা খারাপ ঠেকেছে, তখন সেটা খারাপই। হিরণময় চমকে উঠেছেন। ভবনাথ থামেননি। বিজলিকে তো আমরা ছেলেবেলা থেকে জানি, স্বভাবটা কোনো কালে ভালো না। তবু যখন তুমি বিয়ে করলে ভাবলাম নিজেকেও শুধরে নেবে। সে যাক, পাড়ার লোকেরা সব জেনে ফেলেছে। বড় রকমের কেলেঙ্কারি হওয়ার আগে ওকে সামলাও। শুধু ভবনাথই নন, এরপর রাখালাড্ডি রোডের আরও কয়েকজন বয়স্ক মানুষ তাকে কথা বলেছিলেন। এমনকি যে বাবা সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, একদিন তিনিও বলেছেন, কি কাল সাপ ঘরে এনে তুলেছ, এবার ভেবে দেখো, বংশের মুখে চুনকালি দেওয়া যেটুকু বাকি আছে সেটা শেষ করে ফেলুক। এমন রূঢ়ভাবে আগে আর কখনো বলেননি বাবা। একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন হিরণময়। কি করবেন, স্ত্রীকে কি বলবেন, ভেবে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত একদিন মরিয়া হয়ে জিজ্ঞেস করেছেন, তোমার নামে এসব কি শুনছি? বিজলি যেন জানতই কোনো এক সময় এরকম একটা প্রশ্নের জবাবদিহি তাকে করতে হবে। সে হেসে হেসে বলেছে, ও, মনোহর বাবু সম্বন্ধে জানতে চাইছ তো? উত্তর না দিয়ে পলকহীন স্ত্রীর দিকে তাকিয়ে থেকেছেন হিরণময়। বিজলি এবার জিজ্ঞেস করেছে, কে কথাটা তোমার কানে তুলল, পাড়ার লোকেরা? এবারও চুপ করে থেকেছেন হিরণময়। বিজলি বলেছে, এ পাড়ার লোকগুলো ভীষণ কুচুটে। কাছাকাছি মনোহর বাবুদের বাড়ি। যদি যাই, ভদ্রলোকের সঙ্গে একটু হেসে যদি কথা বলি, মহাভারত অশুদ্ধ হয়ে যায়। খুব শান্ত মানুষ হিরণময়, কিন্তু সেই মুহূর্তে তার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। বলেছিলেন, অন্যের বেলায় হয় না, তবে তোমার বেলায় হয়। তুমি বাড়ি থেকে আর বেরোবে না। কিন্তু বিজলিকে আটকানো যায়নি। খবর পাচ্ছিলেন তিনি কলেজে চলে যাবার পর সে দুপুরে বেরিয়ে পড়ত। ছুটির পর তিনি বাড়ি আসার আগে ফিরে আসত। বিজলি আর মনোহরকে নিয়ে রাখালাড্ডি রোড ক্রমশ যে সরগরম হয়ে উঠছে, সেটা দ্রুত বুঝতে পারছিলেন হিরণময়। শেষ পর্যন্ত স্ত্রীর বেরোনো ঠেকাবার জন্য মাসখানেক ছুটি নিয়েছিলেন। এই নিয়ে বিজলির সঙ্গে অশান্তি চরমে উঠেছিল, কিন্তু কিছুতেই তাকে বাড়ির বাইরে পা ফেলতে দেননি। মনে পড়ে, ছুটি যখন ফুরিয়ে আসছে, সে সময় হঠাৎ একদিন সন্ধেবেলায় আংটি আর বোতামে হীরের ঝিলিক দিয়ে দামি সেন্টের গন্ধ ছড়িয়ে বিরাট মোটরে করে মনোহর তাদের বাড়ি এসে হাজির। অমায়িক হেসে হিরণময়কে বলেছিল, আপনার মতো পণ্ডিত মানুষ দেশের গর্ব, একটু আলাপ করতে এলাম। লোকটার দুঃসাহসে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন হিরণময়। মনোহর যে বিজলিকে কদিন না দেখতে পেয়ে তাদের বাড়িতে হানা দেবে, এতটা ভাবতে পারেননি তিনি। হিতাহিত জ্ঞান শূন্যের মতো চিৎকার করে উঠেছিলেন, গেট আউট স্কাউন্ড্রেল, গেট আউট! লোকটার আশ্চর্য সহনশীলতা, গায়ের চামড়াও হয়তো বেজায় পুরো। অপমান বোধটোধ নেই বললেই হয়। বেড়ে যাবার কথা বললেও মনোহর উত্তেজিত হয়নি। মুখের হাসিটি অটুট রেখে বলেছে, গালাগাল দিচ্ছেন? গলার স্বর আরো কয়েক পর্দা চড়িয়ে দিয়েছেন হিরণময়। রাস্কেল, গাটার স্নাইপ! মনোহরের মতো এমন নির্লজ্জ দুকান কাটা লোক কচিত চোখে পড়ে। অপমান বোধ তার নেই বললেই হয়। আগের মতোই হেসে হেসে সে বলেছে, বুঝতেই পারছি, নোংরা লোকেরা আমার সম্বন্ধে উল্টোপাল্টা খবর দিয়ে আপনার কান ভারী করেছে। নিন্দুকেরা যে যায় বলুক, বিজলির সঙ্গে আমার সম্পর্কটা শুধু বন্ধুত্বের। বিশ্বাস করুন, ফ্রেন্ডশিপ ছাড়া আমাদের মধ্যে আর কিছু নেই। মাথার ভেতর রক্তবাহী শিরাগুলো ছিঁড়ে গিয়েছিল যেন। উন্মত্তের মতো চিৎকার করে তুলেছিলেন হিরণময়, জুতিয়ে তোমার গাল ছেড়ে দেব। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ! চেঁচামেচি শুনে পাড়ার লোকজন দৌড়ে এসেছিল, আর এসেছিল ক্লাবের ছেলেরা। রাখালাড্ডি রোডের বাসিন্দারা হিরণময়কে কোনোদিন এত উত্তেজিত হতে দেখেনি।
এতকাল বাদেও হিরণময়ের মনে পড়ে। সেদিন তার মাথা ঠিক ছিল না। সবার উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন, এই শুয়োরের বাচ্চাটার স্পর্ধা দেখুন, আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব করে আবার আমাদের বাড়িতে হাজির হয়েছে। আই উইল কিল হিম। হিরণময়ের মতো শান্ত সংযত ভদ্র মানুষের এত রাগ আর উত্তেজনা এ পাড়ার লোকজনের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল যেন। বিশেষ করে ক্লাবের ছেলেরা মনোহরের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। বয়স্ক কয়েকজন তাদের ঠেকিয়ে না রাখলে মারাত্মক কাণ্ড ঘটে যেত। তখন দিনকাল অন্যরকম ছিল। ক্লাবে টাকা ঢাললেই ছেলেদের কিনে ফেলা যেত না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জোর তাদের ছিল। তাছাড়া ওরা হিরণময়কে খুবই শ্রদ্ধা করত, ভালোবাসত। রাখালহাটি রোডের প্রতিটি যুবকের মনে আঁকা ছিল তার অতি উজ্জ্বল একটি ইমেজ। কারোর পক্ষে হিরণময়ের ক্ষতি করে পার পেয়ে যাবার উপায় ছিল না। এতদিন তিনি ডাকেননি বলে কেউ এগিয়ে আসেনি। এবার সুযোগটা তারা পেয়ে গিয়েছিল। তরুণ দল ক্লাবের সেক্রেটারি অনুপম মনোহরের গলার কাছটা খামচে ধরে গর্জে উঠেছিল, জানোয়ারের বাচ্চা, 10 দিন সময় দিলাম, তার ভেতরে এই এরিয়া ছেড়ে না গেলে তোমার ছাল খুলে নেব। আরেকটি ছেলে দাঁতে দাঁত চেপে বলেছে, শালা হারামি, কোথায় তুমি হাত দিয়েছ জানো? হিরণময় দাকে আমরা ভগবানের মতো ভক্তি করি বলে মনোহরকে ধাক্কা মারতে মারতে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তারপর 5টা দিনও কাটেনি। মনোহর চেতলা ছেড়ে সত্যি সত্যি চলে গিয়েছিল। সেই সঙ্গে মল্লিকে উধাও হয়েছিল বিজলি। প্রথমটা উদ্ভ্রান্তের মতো স্ত্রী এবং মেয়েকে খোঁজাখুঁজি করেছেন হিরণময়। থানায় গেছেন, ব্রজ রাখালের কাছে গেছেন, লালবাজারে গেছেন, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। বিজলি নষ্ট দুশ্চরিত্র মেয়ে মানুষ, তবু তাকে ভালোবেসেছিলেন। সেটা নতুন করে সেই সময় টের পেয়েছিলেন। বিজলিদের না পেয়ে একেবারে ভেঙে পড়েছিলেন হিরণময়। এদিকে এমন একটা ঘটনায় রাখালহাটি রোডের নিস্তরঙ্গ জীবনে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছিল। সবাই বিজলি সম্বন্ধে যা মুখে এসেছে তাই বলেছে। বিজলির নিন্দায় কান পাতা যাচ্ছিল না। সকলেরই আক্ষেপ, এমন একটা নোংরা বাজে মেয়ে হিরণময়ের মতো মানুষের জীবন একেবারে ছারখার করে দিল। কেউ কেউ বাড়িতে এসে তাকে সহানুভূতিও জানিয়ে গেছে। শোভাকাঙ্ক্ষীরা বলেছে, এ একরকম ভালোই হলো, কাল সাপ বিদায় হয়েছে, এবার হিরণময় নতুন করে জীবন শুরু করুন। ভ্রষ্ট বিশ্বাসঘাতক স্ত্রী নিয়ে ঘর করা যে কতখানি বিপজ্জনক সেটা তারা নানা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছিল। অবশ্য অন্যরকম কিছু কিছু কথাও কানে এসেছে হিরণময়ের। তিনি ব্যক্তিত্বহীন, তার মেরুদণ্ডের জোর নেই, নইলে স্ত্রী কখনো হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে? পারে কি ওভাবে মুখে চুনকালি দিয়ে পালিয়ে যেতে? তিনি কি পুরুষ? সহানুভূতি, নিন্দা, ধিক্কার বা খোঁচা দেওয়া মন্তব্য এসব শুনতে শুনতে মনে হচ্ছিল মাথা খারাপ হয়ে যাবে। রাস্তায় বেরোনোই ক্রমশ অসম্ভব হয়ে উঠেছিল। মনে হচ্ছিল একটা আলো বাতাসহীন সুড়ঙ্গের ভেতর কারা যেন এলো পাথারি ধাক্কা মারতে মারতে তাকে ঢুকিয়ে দিয়েছে। হিরণময়ের দম বন্ধ হয়ে আসছিল। বাবাও একেবারে ভেঙে পড়েছিলেন। আগে খাওয়া এবং শোয়াটুকু ছাড়া বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। বিজলি পালিয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেশ কিছুদিন বেরুতেন না। লোকের সহানুভূতি বা ধিক্কারে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। এই সময় একটা বড় রকমের ব্যাপার ঘটল, আর সেটাই হিরণময়দের বাঁচিয়ে দেয়। কলকাতার একটা বড় সলিসিটর ফার্ম বাবাকে চিঠি দিয়ে জানায় তার এক নিঃসন্তান পিসিমা ওল্ড বালিগঞ্জের একখানা বাড়ি তার নামে উইল করে গেছেন। বাড়িটা হাতে আসার পর 7টা দিনও দেরি করেননি হিরণময়রা। মালপত্র লরিতে চাপিয়ে ওল্ড বালিগঞ্জে চলে এসেছিলেন। তারপর 1 মাসের মধ্যে রাখালহাটি রোডের বাড়িটা একরকম জলের দরে বেচে দিয়েছিলেন বাবা। বিজলিদের পালিয়ে যাবার ব্যাপারটা শুধু চেতলার মানুষজনই জানত না। ক্রমশ সেটা দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। খারাপ খবর, বিশেষ করে স্ক্যান্ডাল চাপা থাকে না।
সেগুলো হাওয়ায় উঠতে থাকে। কলকাতায় তো তাদের আত্মীয় স্বজন এবং চেনা জানা মানুষ কম নেই। খবরটা তাদের কাছেও পৌঁছে গিয়েছিল। সবচেয়ে অসুবিধা হচ্ছিল কলেজে। ছাত্রছাত্রী এবং সহকর্মীরা সোজাসুজি তাকে কিছু বলতেন না, নিজেদের মধ্যে গুজগুজ করতেন। ছেলেমেয়েরাও তাই। সবাই এমনভাবে চোখের কোণ দিয়ে তাকাতো যে ভীষণ অস্বস্তি হতে থাকত। কলকাতা অসহ্য হয়ে উঠেছিল। হিরণময় মরিয়া হয়ে বাংলার বাইরে নানা কলেজ এবং ইউনিভার্সিটিতে চাকরির জন্য দরখাস্ত করতে লাগলেন। শেষ পর্যন্ত দিল্লি ইউনিভার্সিটির চাকরিটা তার হয়ে যায়। বাবাকেও দিল্লিতে নিয়ে যেতে চেয়েছিলেন হিরণময়। তিনি যাননি। বলেছেন তার সবসময় রাস্তায় না বেরোলেও চলে। ওল্ড বালিগঞ্জ অঞ্চলে তাদের জানাশোনা কেউ থাকে না, কাজে অস্বস্তির কারণ নেই। বাড়ি বই কেউ অন্তত গায়ে থুতু দিয়ে যাবে না। তাছাড়া অন্য কারণেও তার দিল্লি যাওয়া চলে না। বাড়ি ফাঁকা থাকলে বেদখল হয়ে যাবার সম্ভাবনা। দিল্লিতে আগে বার কয়েক এলেও সেটা ছিল তার কাছে প্রায় অচেনা শহর। সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। কলকাতার পরিচিত লোকজন কেউ কেউ অবশ্য ছিল, চাকরি বাকরির কারণে তারা দিল্লিতে এসেছে। তবে কে কোথায় থাকতো হিরণময় জানতেন না। তাদের খুঁজে বার করার ইচ্ছেও হয়নি। কে জানে 1000 মাইল পাড়ি দিয়ে বিজলির খবর সেখানেও পৌঁছে গেছে কিনা। দিল্লির আবহাওয়ায় অনেকদিন বাদে সহজভাবে নিঃশ্বাস নিতে পেরেছিলেন হিরণময়। নতুন পরিবেশে অশান্ত বিক্ষিপ্ত মন ধীরে ধীরে স্থির হয়ে আসছিল। ছাত্রছাত্রী, পড়াশোনা, লেখা এবং গবেষণা ইত্যাদি নানা কাজের মধ্যে তিনি ডুবে যেতে শুরু করেছিলেন। মাইনে তো ছিলই, পত্রপত্রিকায় লেখা এবং প্রকাশকদের কাছ থেকে বইয়ের জন্য প্রচুর রয়্যালটি আসত। ওল্ড বালিগঞ্জের বাড়িটা ছিল খুবই পুরনো, ভাঙাচোরা। বাবাকে চিঠি লিখে হিরণময় জানিয়েছিলেন ওটা ভেঙে নতুন বাড়ি যেন তৈরি করা হয়, টাকার অভাব হবে না। বাবারও সেই রকম ইচ্ছাই ছিল। নতুন বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের কাজকর্মের ফাঁকে মাঝে মাঝে মল্লি আর বিজলিকে মনে পড়ে যেত হিরণময়ের। তখন গভীর বিষাদে মনটা ভারী হয়ে উঠত। বিজলি সম্পর্কে তার মনোভাব ছিল বিচিত্র ধরনের। তীব্র ঘৃণার সঙ্গে অদম্য আকর্ষণ মেশানো। বিজলি তার মারাত্মক ক্ষতি করেছে, তবু তাকে ভুলতে পারছিলেন না তিনি। এভাবে বছর 2 কেটে যায়। দিল্লিতে তিনি থাকতেন ইউনিভার্সিটির হোস্টেলে, খেতেন সেখানকারই ক্যান্টিনে। ইউনিভার্সিটিতে তার সহকর্মীদের মধ্যে বেশ কয়েকজন বাঙালি ছিলেন। তাদের ভেতর সবচেয়ে আমোদে, সবচেয়ে জনপ্রিয় হলেন বিমলেশ দত্ত রায়। অক্সফোর্ডের ব্রিলিয়ান্ট ছাত্র, ডক্টরেটও করেছেন ওখান থেকেই। ভদ্র, অমায়িক এবং সুরসিক। ছাত্রছাত্রী থেকে ক্লাস 4 স্টাফ পর্যন্ত সবার সঙ্গে সমানভাবে মিশতেন। মনে পড়ে বিমলেশ যেচে তার সঙ্গে আলাপ করেছিলেন, প্রায় তারই সমবয়সী। এমন খোলামেলা সহৃদয় মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে বেশি দেরি হয়নি। বিমলেশরা থাকতেন, এখনও আছেন, চিত্তরঞ্জন পার্কে। সেখানে বিমলেশদের নিজস্ব বাড়ি। প্রায় হিরণময়কে বাড়িতে টেনে নিয়ে যেতেন তিনি। গেলে ডিনার বা লাঞ্চ না খাইয়ে কোনোদিন ছাড়তেন না। ছুটির দিন সকাল থেকে রাত পর্যন্ত থাকতে হতো। ওখানেই বিমলেশের বোন রমলার সঙ্গে আলাপ হয়েছিল। হিস্ট্রিতে এমএ করে দিল্লির একটা কলেজে তিনি লেকচারার। স্বভাবটা দাদার মতোই, তেমনই প্রাণবন্ত, হাসি খুশি আর আমোদপ্রিয়। অন্তত সেই সময় তেমনই ছিলেন। বিমলেশদের ফ্যামিলিটা মোটামুটি ছোটই। স্ত্রী, একটি ছেলে, রমলা, বৃদ্ধা মা আর বিমলেশ নিজে, সব মিলিয়ে 5 জন। ওর স্ত্রী রেণুকা তামিলনাড়ুর মেয়ে। বিজনেস ম্যানেজমেন্টে ফরেন ডিগ্রি ছিল তার। তখন দিল্লিতে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সেক্রেটারি হিসেবে চাকরি করতেন। কথায় বার্তায় ব্যবহারে ভদ্রমহিলা চমৎকার। স্বামী স্ত্রীর এমন মিল খুব কম দেখা যায়।
গোড়ার দিকে খানিকটা সংকোচ থাকলেও পরে বিমলেশদের বাড়িতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন হিরণময়। ওখানকার সবাইকে তার ভালো লাগত, বিশেষ করে রমলাকে। রমলাও যে তাকে অন্যরকম চোখে দেখতে শুরু করেছিলেন কিছুদিন চিত্তরঞ্জন পার্কে যাতায়াত করতে করতেই সেটা টের পেয়ে গেছেন তিনি। কিন্তু তখনও বিজলির সঙ্গে জড়ানো কলকাতা এবং দাম্পত্য জীবনের স্মৃতিটা বুকের ভেতর অদৃশ্য কাঁটার মতো বিঁধেছিল। রমলার ব্যাপারে খুব বেশি এগোনো উচিত হবে কিনা বুঝে উঠতে পারছিলেন না হিরণময়। একবার মনে হতো চিত্তরঞ্জন পার্কে যাওয়াটা বন্ধ করে দেবেন। রমলাকে নিয়ে নতুন করে জড়িয়ে পড়লে আবার কি সমস্যা দেখা দেবে কে জানে। কিন্তু এই মেয়েটির স্বভাবের দিক থেকে বিজলির একেবারে বিপরীত। বিজলির মধ্যে ছিল এক ধরনের সর্বনাশা ঝড়, রমলার মধ্যে ছিল শান্ত ঝলমলে এক মাধুর্য। চিত্তরঞ্জন পার্কে আর যাবেন না ভাবলেও ছুটির দিন নিজের অজান্তে কখন যে চলে যেতেন খেয়াল থাকত না। এভাবে যাওয়া আসা করে কতদিন কেটে যেত কে জানে। হঠাৎ একদিন বিমলেশ তাকে বলেছিলেন, অনেকদিন তো হয়ে গেল, এবার তোমাকে একটা ডিসিশন নিতে হচ্ছে। হিরণময় একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, কিসের? রমলার ব্যাপারে। মানে? এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারছো না? বিমলেশের ইঙ্গিতটা এবার ধরতে পারেন হিরণময়, তবে উত্তর দেন না। বিমলেশ চোখ নাচিয়ে মজাদার একটা ভঙ্গি করে বলেছেন, আরে বাবা, আমাকে শ্যালক হিসেবে পেতে তোমার কি আপত্তি আছে? হিরণময় হকচকিয়ে গিয়েছিলেন, কিন্তু তার কাঁধে একটা হাত রেখে বিমলেশ বলেছেন, আরে ব্রাদার, তোমার কাছে আমাদের বাড়ির সেন্টার অফ অ্যাট্রাকশনটি যে রমলা, সেটা সবাই ধরে ফেলেছে। বিব্রতভাবে কিছু বলতে চেষ্টা করেছিলেন হিরণময়, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বিমলেশ গলার স্বর আরেকটু উঁচুতে তুলেছিলেন, এমনকি আমার বুড়ো মা, যার চোখে -12 পাওয়ারের লেন্স, তাকে পর্যন্ত ফাঁকি দিতে পারোনি। একটু থেমে গভীর গলায় বলেছেন, তোমাকে আমাদের আত্মীয় হিসেবে পেলে ভীষণ খুশি হব। রেণুকা তো চাইছে আসছে মাসে এই শুভ কাজটা হয়ে যাক। অনেকক্ষণ চুপ করে থাকার পর হিরণময় বলেছেন, কিন্তু কি? রমলারও তো মতামত জানা দরকার। আমার বাবাকে চিঠি লিখতে হবে। রমলার মত না নিয়ে কি তোমাকে বলছি? তার গ্রিন সিগন্যাল কয়েকদিন আগেই ভায়া রেণুকা জেনে নিয়েছে। তোমার বাবাকে আজই চিঠি লিখে দাও। হিরণময় উত্তর দেননি। তাকে দ্বিধান্বিত দেখে একটু চিন্তিতভাবে বিমলেশ এবার বলেছেন, তোমার কি কোনো রকম আপত্তি আছে? হিরণময় বলেছেন, না, ঠিক তা নয়। আমার একটা অতীত আছে, যা তোমার জানা দরকার। বিমলেশ এই ব্যাপারটায় বিন্দুমাত্র গুরুত্ব দেননি। হেসে হেসে বলেছেন, সব মানুষেরই অতীত থাকে। ঠিক আছে, বলে ফেলো। একা তোমাকে বললে হবে না, তোমাদের বাড়ির সবার তো জানা উচিত। তারপর তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে এই বিয়েটা হবে কি হবে না। বলে একটু থেমে আবার শুরু করেছেন, আমার জীবনের একটা দিক গোপন রেখে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বিমলেশ বলেছেন, বেশ, তুমি যখন না বলে ছাড়বে না, তখন বলো কবে বলতে চাও। আজই। সেদিন সন্ধ্যায় বিমলেশদের বাড়ির ড্রয়িং রুমে ওদের সবাইকে নিয়ে বসেছিলেন হিরণময়। ধীরে ধীরে বিজলির সঙ্গে জড়ানো তার জীবনের কয়েকটা বছরের খুঁটিনাটি সমস্ত ঘটনা জানিয়ে বিমলেশকে বলেছেন, এ আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। আশা করি সব শোনার পর তোমাদের মত বদলে যাবে। তখনই কেউ উত্তর দেয়নি। বেশ কিছুক্ষণ বাদে বিমলেশ বলেছেন, আমাদের 2 দিন সময় দাও। হিরণময় হেসেছেন, শুধু কিছু বলেননি। তিনি ধরে নিয়েছিলেন বিজলির কথা শোনার পর তার সম্বন্ধে ওদের উৎসাহ নষ্ট হয়ে গেছে। রমলার জন্য একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আরেক দিক থেকে নিজেকে ভারমুক্ত মনে হয়েছিল। অন্তত অতীতকে লুকিয়ে রেখে তিনি অসততা করেননি। হিরণময়ের ধারণা হয়েছিল রমলার ব্যাপারটা ওখানেই চুকে গেছে।
বিমলেশরা এ নিয়ে আর তার সঙ্গে যোগাযোগ করবে না। কিন্তু পরদিন সকাল হতে না হতেই হিরণময়দের হোস্টেলে চলে এসেছিলেন রমলা। আগে আর কখনো এখানে আসেননি তিনি। বিমূঢ়ের মতো হিরণময় শুধু বলতে পেরেছেন, আপনি এত সকালে? রমলা স্নিগ্ধ হেসে বলেছেন, বারে, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন নাকি? ভেতরে যেতে বলবেন না? খুবই বিব্রত হয়ে পড়েছিলেন হিরণময়। বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আসুন। ঘরে গিয়ে নিজে একটা সোফায় তো বসেছেনই রমলা, তার মুখোমুখি হিরণময়কেও বসিয়েছেন। বেশ খানিক্ষণ একদৃষ্টে লক্ষ্য করেছেন হিরণময়কে। এমন মুখ চোরা লাজুক মানুষ যে ভূভারতে বেশি নেই, বুঝতে অসুবিধা হয়নি তার। রমলা ছকছকে মেয়ে, তার মধ্যে কোনো রকম সংকোচ বা আড়ষ্টতা নেই। বলেছিলেন, আমি কিন্তু চা খেয়ে আসিনি, আপনাদের এখানে ক্যান্টিন আছে? হিরণময় বুঝতে পারছিলেন চা খাওয়াটা আসল ব্যাপার নয়, আবহাওয়াটা সহজ করে নেওয়ার জন্য ওটার কথা বলা। তিনি বলেছিলেন, নিশ্চয় আছে, আপনি বসুন, আমি ক্যান্টিনে বলে আসছি। ঘর থেকে বেরিয়ে কয়েক মিনিট বাদে ফিরে এসেছিলেন হিরণময়। খুব তাড়াতাড়ি শুধু চা নয়, সেই সঙ্গে ব্রেকফাস্টও এসে গিয়েছিল। খেতে খেতে একসময় রমলা বলেছেন, কাল আপনার সব কথা শুনে খুব দুঃখ হচ্ছিল। সারা রাত আমি ওটা নিয়ে ভেবেছি। শুকনো একটু হেসে হিরণময় বলেছেন, তাই ভোর হতে না হতেই সহানুভূতি জানাতে এসেছেন? না। তাহলে? নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা মেয়ের সমস্ত কিছু শোনার পরও একা একা যখন ছুটে আসে, তখন তার পেছনে অন্য কারণও থাকে। বলতে বলতে মুখ নামিয়ে নিয়েছিলেন রমলা। নতমুখে রমলাকে দেখতে হিরণময়ের বুকের ভেতরটা এক ধরনের আবেগে তোলপাড় হয়ে যাচ্ছিল। মেঝে থেকে চোখ না তুলে রমলা ফের বলেছেন, দাদা কাল 2 দিন সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু আমার ডিসিশন আনচেঞ্জড। আপনার যদি আপত্তি না থাকে, আমি এই বিয়েতে রাজি। এটা জানাবার জন্যই আজ আমার এখানে আসা। হিরণময় অভিভূত হয়ে গিয়েছিলেন। আশ্চর্য এক ঘোরের ভেতর হাত বাড়িয়ে রমলাকে ছুঁয়ে শুধু তার নামটা উচ্চারণ করেছেন, রমলা। একটা কলেজের লেকচারার রমলা সেই মুহূর্তে অলৌকিক কোনো ম্যাজিকে লাজুক কিশোরী হয়ে গিয়েছিলেন। আরক্ত মুখে আধফোটা গলায় বলেছেন, হুম। অনেকটা সময় গাঢ় নৈশব্দের ভেতর কেটে যাবার পর রমলা জিজ্ঞেস করেছেন, বিজলির সঙ্গে তোমার কি লিগ্যাল সেপারেশনটা হয়ে গেছে? সেই তার হিরণময়কে প্রথম তুমি বলা। রমলার বাস্তব বোধ চেয়ে অত্যন্ত প্রখর ওই একটা প্রশ্নে তা জানা হয়ে গিয়েছিল হিরণময়ের। তিনি বলেছেন, না, ওরা কোথায় আছে তাই তো জানি না। ডিভোর্সের নোটিশটা কোথায় পাঠাবো? এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে নেওয়া ভালো, পরে লিগ্যাল কমপ্লিকেশন দেখা দিতে পারে। কি করা যায় বলো তো? কি আর, একজন লয়ারের পরামর্শ নিতে হবে। আমার এক কলিগের হাজব্যান্ড অ্যাডভোকেট। আজ সন্ধেবেলা আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। এরপর 6 মাসের মধ্যে কোর্ট থেকে একতরফা ডিভোর্স পেয়ে গিয়েছিলেন হিরণময়। অবশ্য সেজন্য কিছু ঝঞ্ঝাটও পোয়াতে হয়েছে। বিজলির ঠিকানা না জানায় ব্রজ রাখালবাবুর বাড়িতে আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছিল। তাছাড়া কলকাতার খবরের কাগজগুলোতে ডিভোর্সের জন্য বিজ্ঞাপন দিয়ে লেখা হয়েছিল, 15 দিনের ভেতর উত্তর না পাওয়া গেলে ধরে নেওয়া হবে এই বিবাহ বিচ্ছেদে বিজলির সম্পূর্ণ সায় আছে। কিন্তু উত্তর আসেনি। এর মধ্যে বাবাকে চিঠি লিখে রমলাদের সম্বন্ধে সব জানিয়ে দিয়েছিলেন হিরণময়। তিনি আপত্তি করেননি, তবে লিখেছেন সমস্ত দিক ভালো করে বুঝে হিরণময় যেন বিয়েটা করেন, দ্বিতীয়বার তাকে দুঃখ পেতে না হয়। ডিভোর্সের রায় পাওয়ার পরের মাসেই বিয়েটা হয়ে গিয়েছিল। এরপর হোস্টেলে থাকার আর প্রশ্নই ছিল না হিরণময়দের।
চিত্তরঞ্জন পার্কে চমৎকার একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিলেন বিমলেশ। দিল্লিতে যতদিন হিরণময়রা ছিলেন ওখানেই থাকতেন। গল্পের বাক্স বাইয়ে রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস এই ভুবনের ভার এর ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।